So, dear students, welcome to my YouTube channel PCM Academy. Myself Hussain Mollik, MSc in Physics and BEd. And আমরা এই আগের ক্লাসেই কারেন্ট ইলেকট্রিক্স সম্পর্কে আলোচনা করতে শুরু করেছিলাম এবং আগের ক্লাসটা ভেরি ইন্ট্রোডাকশন ক্লাস ছিল এবং ইন্ট্রোডাকশন ক্লাসে আমি বলেছিলাম প্রবাহ মাত্রার যে ডেফিনেশন ছিল যে I = Q / T। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল চার্জ যদি আমাদের নির্ণয় করতে হয় Q = IT এবং আমরা আরেকটা এক্সপ্রেশন পেয়েছিলাম যেটা ফর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট that is I = dq/dt where dq = I dt। সো যদি আমাদেরকে সম্পূর্ণ টোটাল চার্জ নির্ণয় করতে হয় তাহলে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে q কত হবে ইন্টিগ্রেশন I dt। তো আমরা আজকে মূলত এই দুটো ফর্মুলার ইউজ দেখব, ওকে, ইন টার্মস অফ প্রবলেমস। তো আমি এখানটা প্রবলেমস লিখে রেখেছি, এই প্রবলেমসটা প্রথমে সলভ করব। দিস কামস ফ্রম দিস ফর্মুলা এবং এরপর আরেকটা আমরা প্রবলেম করব যেটা এই ফর্মুলাটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা করবে বা ইলাস্ট্রেট করতে সুবিধা করবে, ওকে। এবং প্রবলেমসগুলো আমি ইংলিশ ভার্সনে লিখছি কারণ তোমরা নিট পরীক্ষা বা জেইই মেইন পরীক্ষার ক্ষেত্রে সুবিধা পাবে, ওকে। তো আমি এবং বেশিরভাগ প্রবলেমসগুলো আমি ইংলিশ ভার্সনে বই থেকে যেহেতু লিখছি এবং সেম ল্যাঙ্গুয়েজটা আমি লিখতে চাইছি। এন্ড দিস প্রবলেম ইজ from actually DC Pandey, okay. First problem is solved example on DC Pandey, okay. So I will cover most of the problems of DC Pandey and AC Verma, okay. So my first example is this. তো প্রবলেমসটা কি আছে আমি অবশ্যই বাংলাতে ইলাস্ট্রেট করে দেবো তোমার যাতে কোনো অসুবিধা না হয়। তো প্রবলেমসটা এখানে কি রয়েছে যে বা wire carries a current of 2 ampere, so I is given here, okay. So let me take the data. আমি প্রথমেই এই প্রবলেমসটা পড়ার সঙ্গে সঙ্গে লিখে যাবো এটা। ওয়্যার ক্যারিজ এ কারেন্ট I of 2 ampere, তার মানে আমাদেরকে প্রবাহ মাত্রা I = 2 ampere দেওয়া আছে। A wire carries a current of 2 ampere. What is the charge that has flowed through its cross section in 1 second? তাহলে আমাদেরকে Q জিজ্ঞেস করেছে, what is the charge in which time t = 1 second. So this is a very simple problem. So we know I = Q / T. So Q will be IT. Okay, so Q will be IT. So what is I? I is here 2 ampere, and you can substitute with unit also, okay. যে আমি যদি প্রবাহ মাত্রা ইউনিট বলি অ্যাম্পিয়ার তাহলে 2 অ্যাম্পিয়ার, ওকে, ইনটু what t = 1 সেকেন্ড, তাহলে আমি লিখতে পারি 2 × 1 that is 2 ampere second, and this ampere into second is nothing but coulomb, because coulomb is ampere is coulomb divided by second, so second will cancel out, so this will be 2 coulomb. তাহলে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য চার্জ দ্যাট হ্যাজ ফ্লোড থ্রু ইটস ক্রস সেকশন ইন 1 সেকেন্ড, সেটা হচ্ছে যে 2 কুলম্ব। এবার আমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করছে হাউ মেনি ইলেকট্রনস ডাজ দিস করেসপন্ডস টু। আমরা আগে জানি যে প্রবাহ মাত্রা মানে কি ইলেকট্রনের ফ্লো অফ ইলেকট্রন, আমি আগের দিন ডিসকাস করেছিলাম কন্ডাক্টরের ক্ষেত্রে। মোর ডিটেইলস আমি ডিসকাস করব এরপরে, ওকে, যখন আমি ড্রিফট ভেলোসিটি সম্পর্কে বলবো। আজকের ক্লাসে মূলত আমি দুটো প্রবলেম সলভ করব এবং কারেন্ট ডেনসিটি যে কনসেপ্ট সেটা ইন্ট্রোডিউস করব, okay. Then I will move to drift velocity and there I will tell in so much detail, okay. তো আমরা এর আগের ক্লাসে ফান্ডামেন্টাল যে ক্লাস রয়েছিল আমাদের যে ডেফিনেশনটা আমি কারেন্টের যে ডেফিনেশন বলছিলাম সেখানে আমি বলছিলাম যে প্রবাহ মাত্রা মানে কি এই চার্জ মানে কি এখানে ইলেকট্রন ফ্লো করছে কন্ডাক্টরের মধ্যে, এবং আমরা জানি যে ইলেকট্রন যদি এখানে কোন একটা পার্টিকুলার ডিরেকশনে ইলেকট্রন ফ্লো করে, okay, so the current will be in opposite direction, same amount of current will be in opposite direction. This is a sign convention actually. I will tell this thing also later on in great detail, but you know this fundamental thing from your previous class. যেদিকে ইলেকট্রনের পাওয়া তার বিপরীত দিকে কারেন্ট যায়, এটা জাস্ট একটা কনভেনশন, ওকে, জাস্ট একটা কনভেনশন। তো আমরা বুঝতে পারছি যে চার্জের জন্য রেসপন্সিবল হচ্ছে ইলেকট্রন, তাহলে কিউ যে চার্জটা রয়েছে তার সঙ্গে ইনভলভিং কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করেছে হাউ মেনি ইলেকট্রনস ডাজ দিস করেসপন্ডস টু। সো আমরা জানি যে কিউ মানে কি চার্জ মানে কি নাম্বার অফ ইলেকট্রনস into electronic charge, so Q is equal to Ne, এবং এটা আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জও দেখেছি ফার্স্ট চ্যাপ্টারে যে ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়েছিলাম। তাহলে আমরা যদি Q জায়গায় Ne সাবস্টিটিউট করি জাস্ট দিস ফর্মুলা Q is equal to Ne, you can say mod Q, okay, is equal to N and this is obviously mod Q। তাহলে আমি এখান থেকে কিন্তু আমি সাবস্টিটিউট করে দিতে পারি যে Ne is equal to 2 coulomb, so what will be N, number of electrons, that is 2 divided by E, no electronic charge, okay, so this will be 2 divided by 1.6 into 10⁻⁹ coulomb,
So coulomb will be cancelled out and it will be in terms of number. So it will be 2 into 10 to the power 19 divided by 1.6. And if you calculate this will give you the result of 1.25. Okay, 1.25 into 10 to the power minus 19. এতগুলো ইলেকট্রন কিন্তু থাকবে, করসপন্ডস করছে এই কারেন্টের জন্য ফর 2 কুলম আধান, তার জন্য আমার এতগুলো ইলেকট্রন করসপন্ড করছে যেটা আমাকে কারেন্ট দিচ্ছে। So this is a very simple example. This illustrates the formula actually I is equal to Q by T and also Q is equal to N. Okay, now let me discuss the next problem. And next problem corresponds to actually I is equal to dq dt. আমি বলেছিলাম যে কখন আমরা I is equal to dq dt ইউজ করি। আমরা I is equal to dq dt তখনই ইউজ করব যদি স্টেডি ফ্লো অফ কারেন্ট না হয়। তার মানে কি, কারেন্ট যদি সময়ের সঙ্গে সঙ্গে ভেরি করে, if I will be function of time, যদি প্রবাহ মাত্রা যদি টাইমের ফাংশন হয়, মানে যদি এইভাবে থাকে, নেক্সট এক্সাম্পল আমরা নিচ্ছি, যদি I ফাংশন অফ টাইম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট I is equal to Q by T করতে পারছি না, আমাদেরকে dq by dt করতে হচ্ছে এবং Q বের করার জন্য ইন্টিগ্রেট করতে হচ্ছে। So the next problem is, এখানে দেওয়া আছে the current in a wire varies with time according to the relation, আমি লিখছি রিলেশনটা, এখানে I এইভাবে ভ্যারি করছে বলছে, that is 3 plus 2t, 3 plus 2t, এটা given আছে প্রবলেম, আমি ল্যাঙ্গুয়েজ লিখছি ইন ডিটেইলস, but here given that the current in a wire varies with time according to the relation this. Question কি, পার্ট এ কি বলছে, how many coulombs of charge pass a cross section of the wire in the time interval between t is equal to 0 and t is equal to 4 সেকেন্ড। ওকে, তাহলে t is equal to 0 থেকে t is equal to 4 সেকেন্ডে আমরা টোটাল চার্জ নির্ণয় করতেছি, t is equal to 0 to t is equal to 4 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ডে কতটা চার্জ ফ্লো করছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি this I is function of time, so I have to substitute this I with dq over dt. ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গিভেন কি আছে, I is equal to 3 plus 2t, তাহলে আমি I এর জায়গায় কি লিখব, dq by dt is equal to 3 plus 2t. So dq will be 3 dt plus 2 dt, 2t dt. Okay, 2t dt. এবার আমাকে লিমিটটা নিতে হবে, টোটাল চার্জ যদি আমি এখানে বলি 0 থেকে q, you can take it as small q, তাহলে আমাকে এটা লিখতে হবে ইন্টিগ্রেশন টাইম 0 to 4, 0 to 4, আর টাইম যখন 0 তখন চার্জ ফ্লো 0, টাইম যখন 4 তখন হচ্ছে চার্জ ফ্লো q, যেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ভেরি সিম্পল, ইন্টিগ্রেশন dq is q and right hand side integration 3, integration dt মানে t, আর লিমিটটা বসাই দেব 4 minus 0 plus 2 into integration t dt মানে t square by 2, t square by 2, and we have to substitute limit from 0 to 4. তাহলে আমরা কি পাচ্ছি, q is equal to 3 into 4 that is 12 plus 2 into 4 square by 2 that is 16 divided by 2, আমরা কত হচ্ছে 16 by 2 8। ওকে, তাহলে আমরা পাচ্ছি এটা 12 plus 16 that is 6 plus 2 8, 28 কুলম। তাহলে q is equal to আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 28 কুলম। তাহলে 28 কুলম চার্জ আমাদের ফ্লো হয়েছে কত টাইমে, 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে আমাদের 28 কুলম চার্জ কিন্তু এখানে ফ্লো হচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট কনস্ট্যান্ট কারেন্ট উইল ট্রান্সপোর্ট দ্য সেম চার্জ ইন দ্য সেম টাইম ইন্টারভ্যাল। এখন ভাই যদি কারেন্টটা কনস্ট্যান্ট হয়, এই কারেন্ট যদি আমি কনস্ট্যান্ট কারেন্ট ধরে নিই, কোনটার জন্য, এই 28 কুলম চার্জের জন্য এই 4 সেকেন্ড, যদি প্রবলেমটা এইভাবে আমার ঘুরিয়ে থাকে, দিস ইজ দ্য বি পার্ট অ্যাকচুয়ালি, বি পার্ট কোশ্চেনটা বলছে যদি এমন হয় যে এই কিউ ইজ ইকুয়াল টু 28 কুলম চার্জ আমার ফ্লো করে, স্টেডি ফ্লো করে কোন একটা সার্কিটে, এবং তার করসপন্ডিং টাইম ইন্টারভ্যালটা যদি সেম হয়, মানে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডই হয়, তাহলে তখন যে কারেন্ট পাবো সেটা কি হবে, অবশ্যই কনস্ট্যান্ট কারেন্ট যদি স্টেডি ফ্লো হয়। You should not confuse with this. This is the variable current. I is equal to 3 plus 2t. Question কি বলছে, what constant current would transport the same charge? What constant current would transport the same charge in the same time interval? তার মানে এই চার্জটাকে যদি আমি সেম রাখি, টাইম ইন্টারভ্যালটাকে যদি আমি সেম রাখি, তাহলে কতটা কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই হবে সার্কিটে, তাহলে সেটা কি বলবো, I is equal to QIT, সিম্পল, QIT সিম্পল, কনস্ট্যান্ট কারেন্টের জন্য QIT, so that means that will be 28 divided by 4, that is 7 ampere. Okay, so this will be the answer to the problem. Okay, and this is all about
কারেন্ট অ্যান্ড চার্জ। তো এটা একটা ম্যাক্রোস্কোপিক ভিউ। ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক ভিউর মধ্যে কি ডিফারেন্স আছে আমি বলি, যে আমরা কারেন্ট যখন পড়তে যাচ্ছি, আমরা ওহমস ল বা ইলেকট্রিক কারেন্ট একটা সার্কিট সম্পর্কে যখন আমরা স্টাডি করতে যাচ্ছি, সেই চ্যাপ্টারটাতে আমরা এখানে আলোচনা করছি ইলেকট্রিক কারেন্ট। তো এইখানে আমরা মূলত কি করতে চাইছি, টু টাইপস অফ থিংস আমরা এখানে আলোচনা করবো। একটা সার্কিটে টু টাইপস অফ এলিমেন্ট থাকে বলে, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। যে কোনো সার্কিটে এই দুই ধরনের এলিমেন্ট থাকে। যা কিছু এলিমেন্ট থাকে সেগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো অ্যাক্টিভ এলিমেন্ট মানে যে এনার্জি সাপ্লাই করে, যে এলিমেন্টগুলো সার্কিটে এনার্জি সাপ্লাই করে। অবভিয়াসলি কন্ডাক্টরের ক্ষেত্রে এটা হবে ব্যাটারি, বা সেল, আমরা যেটা বলবো সেল, সোর্স সেল। এবং প্যাসিভ এলিমেন্ট মানে যে এনার্জি কনজিউম করে, শক্তিকে শোষণ করে, ডিসিপেশন করে, এনার্জি খরচ করে, এনার্জি কনজিউম করে। সেটা মূলত সার্কিটে তিন রকমের হয়। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ইন টার্মস অফ আমি বলতে পারি রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ইন টার্মস অফ ইনস্ট্রুমেন্ট। তো আমরা এই চ্যাপ্টারে মূলত, এই ওহমস ল চ্যাপ্টারে মূলত এই রেজিস্ট্যান্স নিয়ে পড়ব। মানে আমরা যে এলিমেন্টস গুলো সম্পর্কে পড়বো, যে প্যাসিভ এলিমেন্ট গুলো সম্পর্কে পড়বো, সেগুলো মূলত রেজিস্ট্যান্স। মানে এই যে একটা লাইট জ্বলছে, একটা ফ্যান চলছে, এগুলো আলটিমেটলি কি এনার্জি কনজিউম করছে। এবং এরা কি, এটা একটা রেজিস্টার আমি বলতে পারি। এই এলিমেন্টস গুলোকে ইন টার্মস অফ রেজিস্ট্যান্স আমি এগুলোকে পুট করতে পারি সার্কিটে। সো দিস আর অ্যাকচুয়ালি প্যাসিভ এলিমেন্ট। এন্ড হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ এলিমেন্ট? অ্যাক্টিভ এলিমেন্ট ইজ নাথিং বাট দ্য সোর্স দ্যাট ইজ ব্যাটারি। তো আমরা এই আর সম্পর্কে যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে চাইছি, অ্যাকচুয়ালি যে কোনো একটা রেজিস্ট্যান্স, এটাকে আমরা এভাবে প্রকাশ করি। তো এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টে যাচ্ছে সেটাকে আমরা দেখতে চাইছি। সেই রেজিস্ট্যান্সটা কন্ডাক্টর হতে পারে, অবশ্যই কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স থাকবে। তো এইখানে যে প্রবাহ মাত্রাটা হচ্ছে, সেই প্রবাহ মাত্রাটা মূলত একটা, যখন আমি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি, যখন আমি একটা সেল ব্যাটারি ইএমএফ ই, আমি স্মল ই বলতে পারি আর ক্যাপিটাল ই বলতে পারি, ইএমএফ ই স্মল ই বললেই বেটার হবে, এপসিলন বলি, কারণ স্মল ইলেকট্রনিক চার্জ এন্ড ক্যাপিটাল ই আমরা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, তাহলে এপসিলন বলছি। তো এটা যখন আমরা অ্যাপ্লাই করি, তখন কারেন্ট যাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। অথবা আমি বলতে পারি যে একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট উৎপন্ন হচ্ছে ডিউ টু ড্রিফট ভেলোসিটি। আমি আগের দিনে বলছিলাম, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো একটা সার্টেন ডিরেকশনে তারা মুভ করতে শুরু করবে। তো এই যে ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করছে একটা সার্কিটে, তারপরে কি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে। সেই কারেন্টটা আমরা যদি সেখানে একটা রেজিস্ট্যান্স লাগে, সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ভোল্টেজ ড্রপ হবে। তো কারেন্টটা মূলত প্রডিউস হচ্ছে কন্ডাক্টরের মধ্যে। এখন এই যে কারেন্ট যেটা আমরা মাপছি, কিভাবে মাপছি কারেন্টটাকে? পার ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ, দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক ভিউ, যে একটা কন্ডাক্টরের মধ্যে পার সেকেন্ডে কতটা চার্জ ফ্লো হচ্ছে। এন্ড দিস ইজ অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি, this is obviously a scalar quantity which is of course the macroscopic quantity. ম্যাক্রোস্কোপিক, আমরা বাইরে থেকে অবজার্ভ করছি, বাইরে থেকে অ্যামিটারের সাহায্যে মাপছি কতটা কারেন্ট একটা সার্কিটের মধ্যে যাচ্ছে। The mechanism is nothing but the charge flow per unit time. This is the main thing about current. কিন্তু আমরা more deeply, you can say theoretically, আমরা কন্ডাক্টরটাকে যদি মাইক্রোস্কোপিক্যালি, কন্ডাক্টরের মধ্যে এই কারেন্টের একটা মাইক্রোস্কোপিক ফর্ম, মাইক্রোস্কোপিক টার্ম আমরা যদি দেখতে চাই, সেটা কারেন্ট ডেনসিটি। ওকে, এবং সেটা অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি। সো আমরা এটা কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, সেই ইলেকট্রনের ফ্লোটাকে আমরা আবার একটু মাইক্রোস্কোপিক্যালি দেখতে চাইছি ইন টার্মস অফ সাম ভেক্টর কোয়ান্টিটি, যেটা এখানে আমরা ইন টার্মস অফ সাম স্কেলার কোয়ান্টিটি দেখছিলাম, কারেন্ট দ্যাট ইজ QIT ইন ম্যাক্রোস্কোপিক ভিউ। বাট আমরা একটা মাইক্রোস্কোপিক ভিউ চাইছি এবং একটা ভেক্টর কোয়ান্টিটি চাইছি কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য।
এন্ড তারপর আমরা কি করব, সেই কারেন্টটা যখন এই প্যাসিভ এলিমেন্টগুলোর মধ্যে দিয়ে যাবে কি ইফেক্ট দেখাচ্ছে সেগুলো দেখব। তো আমাদের মেন ফান্ডামেন্টাল কাজ কি, প্রথমে যে এই যে কারেন্টটা প্রডিউস হচ্ছে কিভাবে এবং সেই কারেন্টটার মাইক্রোস্কোপিক ভিউ কি ম্যাক্রোস্কোপিক ভিউ কি সেটা আমরা দেখছি। তারপর আমরা নেক্সট দেখব যে সেটা যখন ওই প্যাসিভ এলিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি এফেক্ট দেখাচ্ছে, এবং অবশ্যই আমাদেরকে এটাও করতে হবে যে অ্যাক্টিভ এলিমেন্টের এই সোর্স সম্পর্কে ইন ডিটেইলস, সেটাও আমরা নেক্সট পড়ব। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কারেন্ট কিভাবে প্রডিউস হচ্ছে সেটাকে আমরা মাইক্রোস্কোপিক্যালি অবজার্ভ করতে চাইছি। তার জন্য আরেকটা নতুন কোয়ান্টিটি আমি ইন্ট্রোডিউস করতে চাইছি, যেটা ভেক্টর কোয়ান্টিটি, যেটা কারেন্ট ডেনসিটি। ক্লিয়ার? কারেন্ট ডেনসিটিটা কি? এটা হচ্ছে যে কারেন্ট পার ইউনিট এরিয়া, একটা পার্টিকুলার ক্রস সেকশনের যে কারেন্টে যাচ্ছে যদি আমি পার ইউনিট এরিয়াতে সেই কারেন্টটাকে দেখি, সেটা কারেন্ট ডেনসিটি। সো আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট টু ইন্ট্রোডিউস a new physical quantity which is obviously a vector quantity, as well as it's a microscopic quantity. It's a microscopic quantity. Okay, so let me introduce this thing. Okay, so let me analyze the current density. Okay, so what is current density বা প্রবাহ ঘনত্ব আমরা বলতে পারি। কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব, ওকে। তাহলে একটা কন্ডাক্টর থেকে সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের কথা বলছি আমরা বারবার। ওকে, একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের কথা বলছি। সিলিন্ড্রিক্যাল দিস ইজ সাপোজ দিস ইজ আ সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর। ওকে, this is a cylindrical conductor and this is a cross section, any cross section. Okay, এবং এই ক্রস সেকশনটা আমি ধরছি যে এরিয়া অফ ক্রস সেকশন সেটা S, আর কারেন্ট ডিরেকশন সাপোজ আমি ধরলাম এখানে এইদিকে প্রবাহ I। এখন এই যে ক্রস সেকশনটা রয়েছে, এই ক্রস সেকশনটা ডিরেকশন আমরা কিভাবে ডিফাইন করি, এটা এরিয়া ডিরেকশন আমরা কিভাবে ডিফাইন করি, এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এইদিকে আমি বলতে পারি দিস ইজ n ক্যাপ, ডিরেকশন অফ S। তাহলে কারেন্ট ডেনসিটি এখানে আমরা কিভাবে ডিফাইন করব, যে is nothing but I divided by S, current per unit area, and as this is a vector quantity we have to give it this direction. This is, you can say S cap or you can say n cap, let me say n cap, unit vector along S. Okay, তো এটা হচ্ছে ডেফিনেশন অফ কারেন্ট ডেনসিটি, যেটা হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া ইন এ ডিরেকশন। কোন দিকে ডিরেকশনটা? এরিয়া ডিরেকশন, যেটা কিন্তু কারেন্ট ডিরেকশনের সঙ্গে সেম। এখন বিষয় হচ্ছে যে যদি এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট না ধরি, তাহলে কি হবে? সাপোজ আমি এই ক্রস সেকশনাল এরিয়াটাকে ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট ধরছি না, সাপোজ আমি এই ক্রস সেকশনাল এরিয়াটাকে এইভাবে ধরলাম। ওকে, তাহলে আমাকে কি, আর এরিয়ার ডিরেকশন আমার কারেন্ট ডিরেকশন আমার কোন দিকে আছে? I। তো আমি এইটাকে S ধরেছি। ওকে, যেটা এই অ্যাক্সিসটার সঙ্গে I এর ডিরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, আচ্ছা আমি পারপেন্ডিকুলার সঙ্গে থিটা ধরি, তাহলে সুবিধা হবে বুঝতে। ওকে, তো এইটা যদি আমার পারপেন্ডিকুলার হয়, এটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি সারফেসটা ছিল যার ডিরেকশন n ক্যাপ। ওকে, তো এই অ্যাঙ্গেলে যদি আমি থিটা ধরি, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তো এই এসটা এদিকের কম্পোনেন্টটা তখন আমাকে কিন্তু নিতে হবে, এদিকের কম্পোনেন্ট মানে এইটা যদি আমি এস ধরি, ওকে, উইথ দিস ভার্টিক্যাল ডিরেকশন থিটা, তাহলে আমাকে এস এর যে এদিকের কম্পোনেন্ট সেটা আমাকে নিতে হবে, এদিকের কম্পোনেন্ট নিতে হবে। এটা যদি এস হয়, এটা কত হবে? এস cos থিটা। এবং ডিরেকশনটাও এটা যদি এখানে পারপেন্ডিকুলার থাকে, এখানে পারপেন্ডিকুলার হবে, ডিরেকশনটা সেম অ্যামাউন্ট চেঞ্জ হবে, cos থিটা চেঞ্জ হবে। তাহলে যদি s হয়, এটা হবে s cos theta. Okay, the component of s along this direction, that is the initial direction that we have assumed. যে যখন আমার একদম ক্রস সেকশনটা আমি পারপেন্ডিকুলার ক্রস সেকশন একটা ইউজ করব, সেই ক্রস সেকশনের সাপেক্ষে আমি i ডিফাইন করেছি i বাই s ইনটু n ক্যাপ। তাহলে যদি আমি অন্যদিকে ক্রস সেকশন পাই, তাহলে আমি যেটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে আমাকে কোন দিকে ক্রস সেকশনটা নিতে হবে? পারপেন্ডিকুলার s cos theta। তাহলে তখন কি হয়ে যাবে? তখন কিন্তু j হয়ে যাবে i ডিভাইড বাই s cos theta ইনটু n ক্যাপ, কারণ n ক্যাপ ইজ ফিক্সড অ্যারাউন্ড দ্য ডিরেকশন অফ কারেন্ট।
তাহলে আমাকে এসটাকে ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট নিতে হবে, আমাকে এদিকে নিতে হবে, এদিকে থাকলেও এদিকে নিতে হবে, তবে আমি এর জায়গায় এস এর জায়গায় এস cos θ লিখতে পারবো, আর দিস ভেক্টর কোয়ান্টিটি n cap is fixed. So how we can write it so easily? তাহলে কি আমি যদি লিখি এটা j i by s cos θ, তাহলে আমি এইভাবে লিখতে পারি I js cos θ, and js cos θ is nothing but j dot s, তাহলে কিন্তু আমি এইভাবে I কে রিপ্রেজেন্ট করতে পারি in terms of current density, that is I j dot s, and you can see this I is dot product of two vector, so it is obviously scalar quantity mathematically. Again you can see আমি ম্যাথমেটিক্যালি প্রথমেই বলেছিলাম যে I কিভাবে ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে, এবং এখানে by using the parallelogram law and again by using a basic vector algebra you can see this is a dot product of two vector j and s, so obviously this is a scalar quantity, obviously this is a scalar quantity. ঠিক আছে, this is all about current density. কিন্তু আমি এখানে অ্যাজিউম করে নিয়েছি যে এই সিলিন্ড্রিক্যাল যে ক্রস সেকশনটা রয়েছে সেটা ইউনিফর্ম ক্রস সেকশন হতে পারে, this is non uniform cross section, this is function of x, function of s, function of x maybe. ওকে, তাহলে যদি আমার এই ক্রস সেকশনটা এই পার্টিকুলার এই পয়েন্ট থেকে আমি যদি বিভিন্ন ডিসটেন্সে আমি ক্রস সেকশনাল এরিয়াটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাই, মানে যখন আমি একটা এখানে আমি কি বলেছি, এখানে আমি ক্রস সেকশনটা ইউনিফর্ম বলেছি, তার মানে হচ্ছে যে যদি আমি এই ক্রস সেকশনটাকে অনেকগুলো স্মল এলিমেন্টে ডিভাইড করি, এই ক্রস সেকশনটা, তাহলে এইখানে যে আমি কারেন্ট ডেনসিটিটা পাবো সেম কারেন্ট ডেনসিটি আমি এই এরিয়ার জন্য পাবো, তখন আমি সেটাকে ইউনিফর্ম ক্রস সেকশন বলবো ফর কারেন্ট ডেনসিটি। যে যদি এইখানে আমি একটা স্মল এরিয়া এলিমেন্ট পাই ds1, এইখানে যদি আমি একটা স্মল এরিয়া এলিমেন্ট পাই ds2, তাহলে এইখানে আমি যে i টা পাবো সেটা আমি পাবো j বাই ds1, এখানে যে আমি i টা পাবো সরি j is equal to i by ds1, এখানে আমি যে টা পাবো that will also be i by ds2, and if this is, let me say this is j1 and this is j2, এবং যদি ds1 is equal to ds2 হয় এবং প্রত্যেকটা পয়েন্টে যদি সেটা হয় ds1 ds2 ds3 সব যদি সেম হয়, তাহলে আমি কি বলবো, আমি বলতে পারবো যে এই যে ক্রস সেকশনটা সেটা ইউনিফর্ম ক্রস সেকশন, সব জায়গায় সেম যদি এরিয়াটা ইউনিফর্ম থাকে, মানে পার ইউনিট যে এরিয়াটা সেটা যদি সিমিলার থাকে প্রত্যেকটা জায়গায়, ওকে ডিএসটা, তাহলে আমি সেটাকে ইউনিফর্ম ক্রস সেকশন বলবো। বাট যদি এমন হয় যে এটা একটা বিভিন্ন ডিরেকশনে একটা পার্টিকুলার ডিসটেন্স বিভিন্ন জায়গায় যদি আমি এর এরিয়াটা দেখি, এরিয়া যদি ডিফারেন্ট পাই, তখন আমাকে কি করতে হবে, তখন আমি এটাকে ক্যালকুলাসের দিকে যাব। ওকে, সো আমি এটাকে s1 s2 বললে আরো ভালো হতো, বেটার হতো ব্যাপারটা, বা ডেল্টা s1 ডেল্টা s2 বললে ব্যাপারটা ভালো হয়, কারণ ডি বোঝাতে ক্যালকুলাস বোঝায়। লেট মি রিপ্লেস ইট বাই ডেল্টা s1 এন্ড ডেল্টা s2। ওকে, তাহলে এই ডেল্টা s1 ডেল্টা s2 সব জায়গায়, এখানে যদি একটা নিই ডেল্টা s3, সব যদি ইকুয়াল হয় তাহলে j1 j2 j3 সব ইকুয়াল হবে, তখন আমি টোটালটা জন্য দেখে নিচ্ছি জাস্ট, তখন আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে দেখার দরকার হচ্ছে না, জাস্ট আমি j i by s দেখে নিচ্ছি। কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে যদি এটা ইউনিফর্ম ক্রস সেকশন না হয়, ডেল s s1 ডেল s2 যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে যায়, তখন আমি কিন্তু পুরো এরিয়াটা জুড়ে যে আমি কারেন্ট ডেনসিটি ডিফাইন করছি j i by s, সেটা আমি ডিফাইন করতে পারবো না। তখন আমাকে স্মল একটা এরিয়া এলিমেন্ট নিতে হবে, ভেরি স্মল এরিয়া এলিমেন্ট, দ্যাট ইজ ডেল্টা s, in that case will be tends to 0, and in that case limit delta s tends to 0, it will be del I upon del s. Okay, del I upon del s, and that will be in that case defined as j. So in that case you can say j is nothing but di by ds, j will be in that case di by ds, where s is not constant, s is variable, বিভিন্ন ডিসটেন্সে বিভিন্ন s পাবো আমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি j di by ds এইভাবে ডিফাইন করব। আবার সেম একই ব্যাপার, সেই ds টা যদি পারপেন্ডিকুলার থাকে এইভাবে, তাহলে আমি di by ds লিখতে পারি, বা যদি পারপেন্ডিকুলার না থাকে, মানে এরকম ভাবে যদি থাকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, তখন আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, আবার সেম কনসেপ্ট যদি থিটা বলি, তখন এটাকে আমাকে লিখতে হবে di by কত ds cos থিটা, যেমন আমি আগে লিখেছিলাম।
I by s cos theta, এখানে কি di by ds cos theta for a small element, কেন এখানে small নিচ্ছি? Because the cross section is non uniform. We have to put del s tends to 0. This is the basic thing of calculus, you know. তাহলে j is equal to আমি di by ds লিখছি, that is di by ds cos theta লিখছি। তাহলে তখন সেই অবস্থায় আমার di টা কি হবে? তখন কিন্তু আমার di হয়ে যাবে j ds cos theta. di will be j ds cos theta, you can see here. di is equal to j ds cos theta. Okay, so I should wrap this thing and this will be the new equation. Okay, তাহলে আমি বলতে পারি সেক্ষেত্রে আবার di সমান হচ্ছে j ডট ds, j ডট ds। এবার এখন যদি টোটাল কারেন্ট নির্ণয় করতে চাই, আমার কিন্তু সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। I is equal to কত হবে? ইন্টিগ্রেশন j ডট ds throughout the surface. We have to make surface integration. Okay, so this is actually the more general form of current density, you can say. This is the more general form of current density. Okay, so what we are getting I in terms of j. Okay, আমরা কি কি এক্সপ্রেশন পাচ্ছি I in terms of j, এখন যদি কনক্লুড করি, আমি পুরো ব্যাপারটাকে প্রথম থেকে বুঝতে পারা যাবে। পুরো ব্যাপারটাকে যদি আমি প্রথম থেকে কনক্লুড করি, তো ফার্স্ট আমি কি পেয়েছি? ফার্স্ট আমি পেয়েছি যে j is equal to I by s. Okay, current is constant, s is uniform, surface is uniform, all things are uniform, then in that case j is equal to I by s, so I will be js. এবারে কি হলো? সবকিছু ইউনিফর্ম, but the s is now inclined at an angle theta with the normal or with the direction of current. তাহলে আমি তখন কি বলবো? তখন আমি এই যেটাকে বলছি I by s cos theta, তখন I is equal to পাচ্ছি js cos theta, তখন I is equal to পাচ্ছি j dot s। এবার কি হলো? যদি সারফেসটা নন ইউনিফর্ম, সারফেসটা যদি নন ইউনিফর্ম হয়, বাট সারফেসটা নন ইউনিফর্ম, স্মল সারফেস, this is ds, this surface is non uniform, so we have to take ds as small, we may take it like this. Okay, sorry, ds, তখন আমাকে স্মল ds নিতে হবে, but this ds is along current, তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো? j is equal to simple I by ds, তার মানে I is equal to কি বলবো? I is equal to বলবো simple j ds। কিন্তু যদি এই ds টাই বারে এই নন ইউনিফর্ম সারফেসে যে ds টার আমি কথা কল্পনা করছি, সেটা যদি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা থাকে, তাহলে তখন আমার কি হবে? j is equal to I by ds cos theta, তাহলে তখন কি হবে? I is equal to j ds cos theta, and then we can write it as I is equal to j dot ds, and this is actually the more than di, sorry, this will be di in that case, this will be di in that case. Okay, so this is di, so this is first case, this is second case, this is third case, and this is fourth case, and this is the more general case when the surface is non uniform as well as surface is not along the current. Okay, এবং এই দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা যদি টোটাল কারেন্ট I নির্ণয় করতে চাই, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন di, that is j ds. Here also the integration is more complicated and it will be appeared as surface integration. Okay, তাহলে আমরা এই চারটা এক্সপ্রেশন কিন্তু পাচ্ছি I এর in terms of j। আমরা নেক্সট দিন প্রবলেম করলে এগুলো বুঝতে পারবো যে how we can use this formula. Okay, thank you.